আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আধুনিক সংঘাতের পুরো চেহারাটাই পাল্টে দিচ্ছে। আমরা দেখব কিভাবে প্রথাগত নিয়মের বাইরে গিয়ে একেবারে আড়ালে থেকে লড়াই করাটাই এখন সবচেয়ে শক্তিশালী কৌশল হয়ে দাঁড়িয়েছে। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। শুরুতেই একটা খুব সাধারণ পরিস্থিতির কথা চিন্তা করা যাক। ধরা যাক হঠাৎ করে একটা বাড়িতে কোনো শক্তিশালী আক্রমণকারী ঢুকে পড়ল। এখন প্রথাগত নিয়ম বা সাধারণ বুদ্ধি হয়তো বলবে সরাসরি সামনাসামনি লড়াই করতে, কিন্তু একটু ভাবলেই বোঝা যায় এখানে মস্ত বড় একটা ঝুঁকি আছে। আক্রমণকারী যদি অনেক বেশি শক্তিশালী হয় তাহলে সামনাসামনি লড়াই করতে গেলে খুব সহজেই ধরা পড়ার বা হেরে যাওয়ার ঝুঁকি থাকে। ঠিক একই ঘটনা ঘটে যখন একটা ছোট বাহিনী তাদের চেয়ে বহুগুণ শক্তিশালী কোনো শত্রুর মুখোমুখি হয়। সেখানে সরাসরি লড়াই করাটা অনেকটা আত্মঘাতী সিদ্ধান্তের মতোই। অপ্রতিসম যুদ্ধের দ্বিধা, যেখানে ঐতিহ্যের চেয়ে টিকে থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় একসময় খোলা মাঠে সামনাসামনি লড়াই করাটাই ছিল বীরত্বের প্রধান লক্ষণ। কিন্তু সময়ের সাথে সাথে টিকে থাকার অদম্য তাগিদ এই পুরো দৃশ্যপটটাকেই পাল্টে দিয়েছে। দুর্বল পক্ষ খুব ভালো করেই বুঝে গেছে যে শক্তিশালী প্রতিপক্ষের সামনে টিকে থাকতে হলে ওই খোলা মাঠের অহংকার ভুলে যেতে হবে। লড়াইটা করতে হবে একেবারে ছায়ার আড়াল থেকে। এটা কিন্তু কোনো কাপুরুষতা নয়, বরং বলতে পারেন নিখাত বেঁটে থাকার একটা চমৎকার কৌশল। এই যে আড়াল থেকে লড়াই করার বিষয়টা, এখান থেকেই মূলত গেরিলা যুদ্ধের ধারণাটা আসে। সহজ কথায় অপ্রচলিত, বিকেন্দ্রীকৃত আর সম্পূর্ণ গোপন কৌশল ব্যবহার করে ছায়ার আড়াল থেকে আক্রমণ করা। একটা সময় ছিল যখন এই কৌশলগুলো মূল যুদ্ধের সামান্য একটা অংশ হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু এখনকার পরিস্থিতিটা একবার বিবেচনা করা যাক। আজকাল এই অপ্রচলিত পদ্ধতিগুলোই অনেক ক্ষেত্রে প্রধান রণকৌশল হয়ে দাঁড়িয়েছে। সরাসরি আঘাত করার বদলে অদৃশ্য থেকে শত্রুকে একটু একটু করে দুর্বল করে দেওয়াই এখনকার মূল লক্ষ্য। বৈধতার স্ববিরোধিতা এবং অপ্রতিসম দ্বন্দ্বের স্বীকৃতি, এই বিষয়টা কিন্তু বেশ জটিল। এই যে ছায়া থেকে লড়াই করার অপ্রচলিত কৌশল, এটা প্রয়োগ করতে গিয়ে অনেক সময় দেখা যায় রাজনৈতিক বা ধর্মীয় নেতাদের অনুমোদনের একটা ব্যাপার চলে আসে। কিন্তু এই বৈধতা বা স্বীকৃতি আদায় করাটা মোটেও সহজ কাজ নয়, কারণ প্রথাগত নিয়মের বাইরে গিয়ে করা কোনো কাজকে চট করে কেউই স্বীকৃতি দিতে চায় না। উৎস থেকে আমরা খুব চমৎকার একটা লজিক দেখতে পাই। অরাষ্ট্রীয় বা নন স্টেট গোষ্ঠীগুলো কিভাবে তাদের কাজের আংশিক বৈধতা পায় সেটা সত্যিই খেয়াল করার মতো। প্রথমত, তাদের অপ্রচলিত কৌশলের জন্য একটা বৈধতা প্রয়োজন, কিন্তু মজার ব্যাপার হলো এই বৈধতা অনেক সময় নির্ভর করে শত্রুর বা বাইরের কোনো শক্তির স্বীকৃতির ওপর। আর এই স্বীকৃতিটা কিন্তু একেবারে একটা দ্বিমুখী তলোয়ারের মতো কাজ করে। একদিকে এটা তাদের আন্তর্জাতিক মহলে একটা পরিচিতি দেয়, অন্যদিকে আবার নতুন করে সংঘাতেরও জন্ম দিতে পারে। মূল উৎসের কিছু বাস্তব উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। সূত্র থেকে পাওয়া প্রথম উদাহরণটা দেখা যাক। হামাস এবং রাশিয়ার সম্পর্কটা ভূ-রাজনৈতিক মঞ্চে কিভাবে কাজ করে সেটা এখানে তুলে ধরা হয়েছে। সূত্র বলছে, যুক্তরাষ্ট্র হয়তো হামাসের এই কৌশলগুলোকে সমর্থন বা অনুমোদন করে না, কিন্তু রাশিয়ার মতো একটা পরাশক্তির কাছ থেকে পাওয়া আংশিক স্বীকৃতি তাদের একটা ভিন্ন মাত্রার বৈধতা এনে দেয়। আন্তর্জাতিক কূটনীতিতে এই আংশিক স্বীকৃতি কিভাবে একটা কৌশলগত হাতিয়ার হিসেবে কাজ করে, এটা তার একটা দারুণ উদাহরণ। এবার সূত্রের দ্বিতীয় উদাহরণটাতে আসা যাক। এখানে তালেবানের কথা উল্লেখ করা হয়েছে। আমরা নিরপেক্ষভাবে যদি দেখি, সূত্র নির্দেশ করছে যে যুদ্ধক্ষেত্রে ধারাবাহিক বিজয় এবং যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতাও কিন্তু আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে। এই সামরিক সাফল্যগুলোই অনেক সময় তাদের স্বীকৃতি এনে দেয়, যা ভবিষ্যতে একটা পূর্ণাঙ্গ গোষ্ঠী হিসেবে তাদের বৈধতা পাওয়ার পথ তৈরি করতে পারে। তার মানে দাঁড়াচ্ছে, কেবল রাজনৈতিক সমর্থনই নয়, যুদ্ধক্ষেত্রের সাফল্য স্বীকৃতির একটা বিশাল নিয়ামক। আচ্ছা, চলুন এবার এই বিষয়টা একটু গভীরভাবে দেখা যাক। সিংহ এবং বাঘ আধুনিক দ্বন্দ্বের একটি চমৎকার রূপক। এতক্ষণ আমরা যে ভূ-রাজনৈতিক কৌশলগুলোর কথা আলোচনা করলাম, সেগুলোকে খুব সহজেই একটা জৈবিক মেটাফোরের সাহায্যে ব্যাখ্যা করা যায়। এই রূপকটা আমাদের খুব সহজেই বুঝতে সাহায্য করবে কিভাবে কৌশলগত অবস্থান একটা বাহিনীর পুরো সাফল্য নির্ধারণ করে দেয়। বাম দিকে রয়েছে সিংহ।
সিংহ হল ঐতিহ্যবাহী এবং উন্মুক্ত রণকৌশলের প্রতীক। এরা দৃশ্যমান সাহসিকতা এবং খোলা মাঠে সরাসরি লড়াইয়ে বিশ্বাসী, ঠিক যেমনটা আমরা প্রথাগত সামরিক বাহিনীর ক্ষেত্রে দেখে থাকি। আর ডানদিকে রয়েছে বাঘ। বাঘের কৌশল কিন্তু একেবারেই আলাদা। বাঘ নির্ভর করে ঘন জঙ্গলের উপর। এরা আড়ালে বা অদৃশ্য থাকতে পছন্দ করে এবং সুযোগ বুঝে একেবারে আচমকা আক্রমণ চালায়। আধুনিক গেরিলা যোদ্ধাদের অত্যন্ত হিসেবি এবং অপ্রচলিত পদ্ধতির সাথে এর একটা অদ্ভুত মিল আছে। একটু চিন্তা করা যাক উদ্ধৃতিটাতে কি বলা হয়েছে। বাঘের রাজত্বে, মানে এই ঘন জঙ্গলে সিংহের মতো কৌশল অবলম্বন করলে একজন যোদ্ধাকে ছিন্ন ভিন্ন হতে হয়। এটা কিন্তু আক্ষরিক অর্থেই সত্যি। একটা চরম বৈরী এবং অপ্রচলিত পরিবেশে নিজের চেনা উন্মুক্ত রণকৌশলের উপর নির্ভর করাটা কতটা ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে, এই একটা লাইন সেটা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে। শত্রুর এলাকায় গিয়ে নিজের নিয়মে যুদ্ধ করার চেষ্টা প্রায় নিশ্চিত ধ্বংস ডেকে আনে। রাষ্ট্র বনাম অরাষ্ট্রীয় গোষ্ঠী, সাভানার রাজা বনাম জঙ্গলের ছায়ামূর্তি। মূল উৎসটায় এই চমৎকার রূপকটিকে কিভাবে সরাসরি রাষ্ট্র এবং অরাষ্ট্রীয় গোষ্ঠীর উপর প্রতিস্থাপন করেছে সেটাই এখন আমরা দেখব। সিংহের আচরণ এবং বাঘের আচরণের সাথে আধুনিক বিশ্বের রাষ্ট্রীয় কাঠামো এবং বিদ্রোহী বা গেরিলা গোষ্ঠীগুলোর কৌশলগত এই মিলটা সত্যি অবাক করার মতো। টেবিলটা একটু খেয়াল করা যাক। প্রথমত, কাঠামোর দিকটা যদি দেখি, রাষ্ট্র বা সিংহদের একটা সুস্পষ্ট স্তরবিন্যাস থাকে। অন্যদিকে বাঘ বা অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলো কাজ করে অত্যন্ত বিকেন্দ্রীকৃতভাবে এবং গোপনে। এরপর আসে শাসনের ধরন। সিংহরা কিন্তু সক্রিয়ভাবে তাদের রাজ্য গঠন করে এবং দৃশ্যমান শাসন করে, কিন্তু বাঘের শাসনটা প্যাসিভ বা নিষ্ক্রিয়। তারা সবসময় সিংহাসনে বসে থাকে না, বরং চারপাশে একটা অবিরত ভীতি এবং গেরিলা আক্রমণের হুমকি জিয়ে রেখে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখে। বলা যায় এটা অত্যন্ত ধূর্ত এবং নিখুঁত একটা পদ্ধতি। এবার আসি ছদ্মবেশের শক্তিতে। আড়ালে টিকে থাকার এই বাঘের কৌশলটা এত বেশি কার্যকর হওয়ার পেছনের মূল কারণটাই হল তাদের ক্যামোফ্লেজ বা ছদ্মবেশ। এই যে বাঘের গায়ের ডোরাকাটা দাগ, এটা প্রকৃতির কোনো সাধারণ উপহার নয়। এটা প্রতিকূল পরিবেশে টিকে থাকার একটা অপরিহার্য হাতিয়ার। এই ছদ্মবেশের কারণেই ছোট বা অপেক্ষাকৃত দুর্বল গোষ্ঠীগুলো শক্তিশালী শত্রুর চোখ ফাঁকি দিয়ে নিজেদের সংগঠিত করে এবং ঠিক মোক্ষম সময় আঘাত হানতে পারে। আফ্রিকান সাভানার খোলা প্রান্তরের কথা একবার কল্পনা করা যাক। সেখানে একটা সিংহ কিন্তু অত্যন্ত দৃশ্যমান। কোথায় আছে, কি করছে, সহজেই চোখে পড়ে। কিন্তু সুন্দরবনের মতো একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে একটা বাঘের কথা ভাবলে দেখা যায় বাঘটা পুরোপুরি অদৃশ্য থাকে, অথচ অনুপ্রবেশকারীদের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে সে তীব্রভাবে সচেতন। এই যে অদৃশ্য থাকার ফলে একটা প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়, এটাই প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। প্রতিপক্ষ জানে যে আশেপাশে কোনো একটা হুমকি আছে, কিন্তু সেটা কখন কোথা থেকে আসবে তা কেউ জানে না। আধুনিক গেরিলা কৌশল, প্রাকৃতিক জগৎ থেকে শিক্ষা। চলুন সামনের দিকে এগোই। এই নীরব শিকারী প্রকৃতি বোঝাটাই হল আজকের দিনের আধুনিক অপ্রতিসম দ্বন্দ্বে টিকে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ। প্রাকৃতিক জগতের এই শিক্ষাগুলোই মূলত আমাদের বুঝতে সাহায্য করে কেন বিশাল আধুনিক সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও অনেক সময় ছোট একটা গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে জয়লাভ করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, এই হিসেবে শিকারীর শিক্ষা কেবল যুদ্ধক্ষেত্রেই আটকে নেই। সামরিক কৌশল তো বটেই, এমনকি প্রযুক্তি এবং ব্যবসার জগতেও এই টাইগার স্ট্র্যাটেজি ব্যাপকভাবে অনুপ্রেরণা যোগাচ্ছে। বড় বড় কর্পোরেশনগুলোর সাথে পাল্লা দিতে ছোট স্টার্টআপগুলো ঠিক এই ছদ্মবেশ, আকস্মিকতা এবং বিকেন্দ্রীকৃত কৌশল ব্যবহার করে বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছে। এটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। আমরা আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের আলোচনা থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। যদি এই টাইগারের রণকৌশল বা অদৃশ্য আক্রমণই আজকের দিনের প্রধান কৌশল হয়ে থাকে, তবে কিভাবে ঐতিহ্যবাহী সিংহরা, মানে প্রথাগত বড় শক্তিগুলো, আধুনিক বিশ্বের এই নীরব এবং হিসেবি শিকারীদের পরাজিত করার আশা করতে পারে? অপ্রতিসম ক্ষমতার এই তীব্র জটিল ভবিষ্যতে প্রথাগত শক্তিগুলোকে টিকে থাকতে হলে নতুন কী কৌশল ভাবতে হবে? এই গভীর চিন্তার খোরাকটা রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি।